ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন, তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন এবং সর্বশেষ যে তথ্য গণমাধ্যম দিচ্ছে তাতে তিনি বাংলাদেশ ছেড়েছেন অলরেডি। এরকম একটা পর্যায়ে গত রাতে ওসমান হাদির বোন মাসুমা হাদির একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায় এবং সেই ফেসবুক পোস্ট যখন ভাইরাল হয়ে যায় তখন ব্যাপারটা অনেক বেশি সেন্সিটিভ ব্যাপার হিসেবেই আমরা দেখছি। মাসুমা হাদি রীতিমতো বলছেন যে রয়ের প্রধানকে গ্রেপ্তার করে রাখতে হবে যেন হাদির আসামি যারা ভারতে গ্রেপ্তার হয়েছে তাদেরকে ভারত দিতে বাধ্য হয় এবং তাদেরকে দিয়ে রয়ের প্রধানকে তারা ফেরত নিয়ে যাবে, এরকম মানে নগ্ন শিষ্টাচার বহির্ভূত রীতিমতো যুদ্ধ বাঁধানোর একটা স্ট্যাটাস তিনি ফেসবুকে দিয়ে দিয়েছেন। সেখানেই প্রশ্ন জেগেছে, এরা আদতে কি চায়? এরা কি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চায়? যে চেষ্টা করে প্রফেসর ইউনূস ব্যর্থ হয়েছেন সেই চেষ্টা অব্যাহত রেখে বর্তমান সরকারকে কি এরা বিপদে ফেলতে চায়? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে এটাই আমাদের 24-এর আদর্শ কিনা। থাকবেন দর্শক। বলছিলাম ওসমান হাদির বোন মাসুমা হাদি, তার কথা। তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন সেটা সীমা লঙ্ঘনের সর্বশেষ জায়গাতে অবস্থান করছে কিনা সেটা নিয়েও তর্ক হতে পারে। সীমা লঙ্ঘনের যে সর্বশেষ জায়গা সেটাকেও বোধহয় অতিক্রম করেছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান অর্থাৎ রয়ের প্রধান যখন বাংলাদেশ সফর করছেন এবং সরকারি সফর করছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠক পর্যন্ত করছেন, বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করছেন এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থার আমন্ত্রণেই তিনি এসেছেন, সেরকম একটা মুহূর্তে মাসুমা হাদি কি বলছেন? মানে মাথা কি একেবারেই গেছে? কি করতে চান তারা? সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আদতে। তার এই ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিন। সেই ফেসবুক পোস্টে তিনি লিখছেন, মেঘ না চাইতেই বৃষ্টি। শহীদ ওসমান হাদি হত্যার সাথে সরাসরি জড়িত ভারতের রয়ের প্রধান এখন ঢাকায় অবস্থান করছেন। অতি দ্রুত একে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হবে। শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল আলমগীর এরা কোথায় আছে? ভারতের কারাগারে নাকি অন্য কোথাও? তা বের করতে হবে। জাহাঙ্গীর, ফয়সাল এবং আলমগীরকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দিলেই রয়ের প্রধানকে ভারত ফেরত পাবে। এই ধরনের পোস্ট করার ঔদ্ধত্য দেখাচ্ছেন মাসুমা হাদি। এই ঔদ্ধত্য বলে দেয় যে এরা পরিকল্পিতভাবে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধানোর একটা মিশন নিয়ে নেমেছে। এমনিতেই বহু তর্ক রয়েছে যে ওসমান হাদি একটা নির্দিষ্ট দল কিংবা একাধিক নির্দিষ্ট দলের একটা রাজনৈতিক এজেন্ডা ছিল, রাজনৈতিক প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টে তারা ফেল করেছে। ফেল করার ফলে তাদের মাথা নষ্ট হয়ে গেছে এবং ওসমান হাদির প্রজেক্ট ফেল হয়েছে। ওসমান হাদির জানাজার দিনে বিপ্লবী সরকার গঠনের ঘোষণার আলোচনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। সেনা প্রধানের দৃঢ়তা এবং সেনাবাহিনীর পদক্ষেপ, বিএনপির খুবই মানে সময়োপযোগী রাজনৈতিক শক্ত অবস্থানের কারণে সেটা সম্ভব হয়নি। যে ঘটনাটা ঘটলে হয়তো আরও বড় সর্বনাশের দিকে যেতে পারত দেশ। মাসুমা হাদি এবং তার মানে ভাই, যে ভাই জীবিত আছেন, ওমর হাদি, যে প্রফেসর ইউনূসের কল্যাণে যোগ্যতা না থাকা সত্ত্বেও দূতাবাসে বড় চাকরি করছেন, যিনি সেন্সিটিভ জায়গায় তাকে চাকরি দেওয়া হয়েছে, সেই দুজনের এর আগে ফেসবুক পোস্টে আমরা দেখেছি নানাভাবে একাধিক ছাত্র নেতা, রাজনৈতিক দলের নেতা, উপদেষ্টা পরিষদ, ইউনূসের উপদেষ্টা পরিষদের একাধিক উপদেষ্টা, তারা এই ঘটনার সঙ্গে, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এরকম প্রকাশ্যে তারা লিখছেন, বলছেন। এবার এই ভারতের রয়ের প্রধান যখন বাংলাদেশে সফর করছেন তখন এই পোস্ট এবং এই পোস্টের ভাইরাল হয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু অন্য মাত্রা দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের মানুষ তার এই পোস্টটা যে গ্রহণ করেনি সেটা মানে প্রমাণ পাওয়া যায় তার মানে এই পোস্টের কমেন্টে গেলে যে দৃশ্য আমরা দেখি সেই দৃশ্য ভয়ঙ্কর। একজন তো বলেই ফেলেছিলেন যে এই যে ব্রেন, এই ব্রেনে নিশ্চিত ব্রেন ক্যান্সার হবে না।
তিনি নিশ্চয়তা দিচ্ছেন যে এই ব্রেনে কখনো ব্রেন ক্যান্সার হবে না। একজন লিখছেন যে আপার লন্ডন যাওয়ার বাতি করছে, মানে ওই যে বললাম, আর যাই হোক কখনো এর ব্রেন ক্যান্সার হবে না। আরেকজন আবার একটু উস্কানি দিয়ে বলছেন যে আপু ঠিক বলেছেন, ভারতের রয়ের প্রধানকে আটকে রাখলেই সব সত্য বেরিয়ে আসবে, হা হা হা। মানে আরেকজন লিখছেন একজন রয়ের চিফকে অ্যারেস্ট, তাও বাংলাদেশে। আরেকজন লিখেছেন গাঞ্জা খেয়ে পোস্ট করেছে মনে হয়, মানে যেটা মানে গঞ্জিকা সেটা খেয়ে পোস্ট করেছে বোধহয়। আরেকজন লিখছেন মাসুমা হাদি মারাত্মক প্ল্যান, ঠিক বলেছেন আপা, ইনক্লাব মঞ্চে আপনার নেতৃত্বে জুমা জাবের সহ একটা মিছিল হয়ে যাক এবং আমরা তাড়াতাড়ি শাহবাগে যাও, মানে আপা হ্যাডাম থাকলে আটকান, বাজে বাজে ছবি এবং তার মানে এই পোস্টে 5,000-এর বেশি কমেন্ট। সেই কমেন্ট আমরা যখন দেখছি, মানে এই ভিডিও যখন করছি 5.2K কমেন্ট, সেই কমেন্টের প্রায় 98% কমেন্টই তার বিপক্ষে, তাকে মানে নিয়ে মশকরা করার কমেন্ট। এই যখন অবস্থা, তখন আদতে প্রশ্ন জাগে যে এরা আসলে কি চায়? এরা কি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চায়? এদের কি মিনিমাম কোনো ধারণা রয়েছে ভারতের মানে এত বৃহৎ শক্তিশালী গোয়েন্দা সংস্থা সম্পর্কে? এদের ধারণা আছে? আর আমি ধরলাম যে তারা এগুলো পরোয়া করে না, ভারতকে তারা পাত্তা দিতে চায় না। তার মানে কি এটা বলবে যে ভারতের রয়ের চিফ বাংলাদেশে এসেছেন রাষ্ট্রীয় সফরে, এরকমটা বলবে যে তাকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে আটকে রাখতে হবে যতদিন পর্যন্ত ভারত আমার কথা না শুনে, যখন কথা শুনবে তখন তাকে ফেরত দেওয়া হবে? এটা অধ্যত্বের মাত্রা কোন লেভেলে ছাড়িয়ে যাওয়া, এটা কল্পনা করতেও আসলে গা শিউরে ওঠে। বিএনপি সরকার কি এই ব্যাপারগুলো সতর্ক দৃষ্টিতে দেখছে? এই ধরনের উস্কানি যে ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে সেগুলো কি ভাবছে? প্রশ্ন তাদের উদ্দেশ্যেও, দর্শক, প্রশ্ন আপনার উদ্দেশ্যেও। ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের আলোচনার অন্যতম একটা রসদ। বাংলাদেশের রাজনীতিতেও বটেই, রাজনীতির বাইরেও সাংবাদিক সহ বিভিন্ন পেশাদার গ্রুপে রয়ের এজেন্ট রয়েছে। এই ট্যাগ অনেকেই দিতে চান, ইচ্ছা হলেই বলে দেন যে অমুক রয়ের এজেন্ট, তমুক রয়ের এজেন্ট, এই ব্যাপারগুলো বলেন। ভারতের এই গোয়েন্দা সংস্থা ভারতে তো অবশ্যই আমাদের উপমহাদেশে ব্যাপক প্রভাব বিস্তার করার সক্ষমতা রাখে, সেটাও আমরা জানি। সেই প্রতিষ্ঠানের প্রধান যখন বাংলাদেশ সফর করছেন, সেটাকে কোনোভাবেই হালকা হিসেবে নেয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই পেছনে গূঢ় কোনো কারণ রয়েছে। সেই কারণটা কি আমরা জানি না। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তিনি, এরকম তথ্য ডেইলি স্টার নিশ্চিত করছে। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ঢাকায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে প্রধানের বৈঠক। কি হলো সেখানে? রয়ের পরাগযৌন সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকার সূত্রগুলো বলছে পরাগযৌনের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় এসেছে। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তরের আমন্ত্রণে তারা বাংলাদেশের সরকারি সফর করছে, এরকমটা বলছে গণমাধ্যম। প্রতিনিধি দলের অন্য সদস্যরা অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। পরাগযৌন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। একজন কূটনৈতিক সূত্র ডেইলি স্টারকে বলেছেন এটি নিয়মিত সফর। নিয়মিত সফর মানে রয়ের প্রধানকে তো এর আগে বাংলাদেশ সফর করতে দেখিনি এরকম ঘটা করে, তাহলে নিয়মিত সফর কিভাবে হয়? তিনি বলেন ডিজিএফ এর প্রতিনিধিরা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি রয়ের কর্মকর্তারাও নিয়মিত বাংলাদেশে আসেন। নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ তাদের পর্যবেক্ষণ এবং দৃষ্টিভঙ্গি বিনিময় করে। বৈঠক শেষে প্রতিনিধি দলটি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে, এরকম তথ্য ডেইলি স্টার দিচ্ছে। কি কথা হলো আমাদের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে, সেই ব্যাপারে একটি শব্দ ডেইলি স্টার বলতে পারেনি। তার মানে এতটাই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে যে বৈঠকের ভেতরের খবর আমরা জানতে পারছি না। ডেইলি স্টারের মতো গণমাধ্যম এই খবরটা বলতে পারছে না। তাহলে কি কথা হলো? সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের আলোচনার ইস্যুতে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে শেখ হাসিনা।
শেখ হাসিনার সর্বশেষ দিল্লিতে সংবাদ সম্মেলন এই সম্পর্ক আবারও তিক্ততার পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের অবস্থানটা শক্ত অবস্থান, কঠোর অবস্থান আমরা দেখছি। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যে ভাষ্য, যে কথা কিংবা যে ল্যাঙ্গুয়েজ, তার শব্দের যে প্রয়োগ এবং তার মন্ত্রণালয়ের দেয়া আনুষ্ঠানিক প্রেস রিলিজে যে সকল শব্দ প্রয়োগ করা হয়েছে সেই শব্দগুলো কূটনীতিতে অনেক কঠিন ভাষা এবং এই শব্দগুলো সাধারণত লিখিত কোনো প্রেস রিলিজে দেয়া হয় না, এরকম আলোচনাও ছিল। বাংলাদেশ যখন কঠোর অবস্থান ব্যক্ত করছে মৌখিকভাবে এবং লিখিতভাবে, তখন ভারতের সঙ্গে নানাভাবে নানা রকমের বৈঠক, নানা পক্ষের বৈঠক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রয়ের প্রধান যখন বাংলাদেশে আসছেন তখন কি শেখ হাসিনার প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হচ্ছে? প্রত্যার্পণ হলে শেখ হাসিনাকে ভারত প্রত্যার্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে হস্তান্তর করবে, মানে অ্যারেস্ট করা একজন অপরাধীকে যেভাবে হস্তান্তর করে সেভাবে করবে। আর প্রত্যাবর্তন যদি হয়, শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলন যেহেতু ভারত সাপোর্ট করেছে, যদিও অফিসিয়ালি তারা বলছে এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ভারতের সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া তো আর শেখ হাসিনা এটা করতে পারেননি, এটাই বাস্তবতা। সুতরাং এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে ভারত সাপোর্ট করছে এবং এই সাপোর্টের মাধ্যমে তারা শেখ হাসিনা দেশে ফিরে আসুন এটাও কি চাইছে। এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে যেন কোনো ধরনের মানে বাজে সিচুয়েশন তৈরি না হয়, তাকে গ্রেপ্তার করা না হয়, তার ব্যাপার এবং তার দলের রাজনীতির ওপরে নিষেধাজ্ঞা যেন উঠে যায়, তার দল যেন ঠিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে কি দর কষাকষি চলছে আমরা জানি না। পরাগ জৈনের এই সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এইটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা প্রমাণ করে দেয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠক। তার মানে প্রধানমন্ত্রীর প্রতিনিধির সঙ্গে বৈঠক মানে এটা এক অর্থে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে এই বৈঠক কিছু কিছু সিগন্যাল দেয়। সেই সিগন্যালগুলো এরকমটাই হতে পারে যে শেখ হাসিনা ব্যাপারে একটা সমাধানে আসতে চায় ভারত। সেটা কি সমাধান? ভারত কি বাংলাদেশের চাওয়া মেনে নেবে? শেখ হাসিনাকে অ্যারেস্ট করা অবস্থায় বাংলাদেশের হাতে তুলে নেবে? আমার মনে হয় না সেরকম কোনো ঘটনার সম্ভাবনা রয়েছে। ভারতের মুভমেন্টে সেরকমটা মনে হচ্ছে না। দীনেশ ত্রিবেদী ভারতের রাষ্ট্রদূত, এরপরে পরাগ জৈনর এই সফর এবং বাংলাদেশের উদ্বেগ, যতই উদ্বেগ থাকুক না কেন, ভারত শেখ হাসিনাকে ওন করছে এটাই এখন পর্যন্ত দৃশ্যমান হয়েছে। যদি শেখ হাসিনাকে ভারত ওনই করে তাহলে শেখ হাসিনা নিজের ইচ্ছায় যে দেশে ফিরতে চাইছেন সেই দেশে ফেরাটা যেন নিরাপদ হতে পারে, সেই জন্য ভারত হয়তো আদা জল খেয়ে নেমে পড়েছে মাঠে, যার একটা একটা দৃষ্টান্ত আমরা দেখছি। বাংলাদেশ কি সেই প্রসেসে, ভারতের সেই প্রসেসে হ্যাঁ বলবে? বাংলাদেশ সেই প্রসেসে না বলতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ব্রিক্সের সম্মেলনে যোগ দেওয়াটা বাদ দেবেন? তিনি যাবেন না? না গেলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে পথ, সেই পথ কি চিরতরে বন্ধ হয়ে যাবে? অনেকগুলো প্রশ্ন। আমরা কোনোভাবেই চাই না যে একজন ব্যক্তি ইস্যুতে দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের বদলে শত্রুতায় রূপান্তরিত হোক, যেটা চেষ্টা করেছিলেন ডক্টর ইউনূস। অনেকে বলেন যে ডক্টর ইউনূসের কলকবজা এখনও তারেক রহমানের সরকারকে নানাভাবে ওই রকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা প্রত্যাশা করব যে তারেক রহমানের সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেও কোনোভাবেই ডক্টর ইউনূসের কোনো ছায়া দ্বারা প্রভাবিত হবেন না। দেশের জন্য যেটা মঙ্গল এবং প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক রাখা উচিত সেই সম্পর্ক রাখার ব্যাপারে তিনি উদ্যোগী হবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি এরকম মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। শেখ হাসিনা টেলিগ্রাম বার্তায় আবারও হুমকি দিয়েছে। তিনি বিএনপি, জামাত, এনসিপিকে উদ্দেশ্য করে বলেছে, আমি বাংলাদেশে খুব শীঘ্রই ফিরে আসছি, তোমরা প্রস্তুত আছো তো? খেলা এবার মাঠে হবে, ঘাটে নয়। অনেকেই এই বক্তব্য শুনেই
আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা কি সকলেই সংগঠিত হয়ে প্রস্তুত আছে মাঠে খেলার জন্য, নাকি শেখ হাসিনা ভারতে বসে শুধুই হুঙ্কার দিচ্ছে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে না, জাস্ট ভারতে বসে তিনি হুঙ্কার দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে না? তো এতদিন চলে যাওয়ার পরেও শেখ হাসিনার 5 আগস্ট বক্তব্য লাইভ শোনার পরেও এখনো যখন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের অনেক নেতা কর্মীর কনফিউশন দূর হয়নি, তার মানে বোঝা যাচ্ছে শেখ হাসিনা যে এখনো বাংলাদেশে ফিরে আসবে 100% আওয়ামী লীগের অনেক তৃণমূলের নেতা কর্মীরা বিশ্বাস করতে পারেনি। আমি তাদের উদ্দেশ্যে আজকে খুবই ক্লিয়ারলি একটি ভিডিও করে বার্তা দিতে যাচ্ছি। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাদের উদ্দেশ্যে আমি প্রথমে ভিডিও শুরুতে একটা কথা বলতে চাচ্ছি, শেখ হাসিনা যা বলেন তিনি যদি মারাও যান সেটা তিনি করবেনই। আপনারা 100% ধরে রাখেন শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছে। শেখ হাসিনা কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছে না। শেখ হাসিনা নিজের দলকে বাঁচানোর জন্যই ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে। তিনি এখন নিজের কথা চিন্তা করছেন না। তিনি ভালো করেই জানেন তিনি বাংলাদেশে ফিরে আসলে মারা যেতে পারেন, তিনি বাংলাদেশে ফিরে আসলে জেলে যেতে পারেন, তিনি বাংলাদেশে ফিরে আসলে জেলে নেওয়া হলে ওনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারে, যে কোনো কিছুই ঘটতে পারে। তবুও তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন 100% তিনি বাংলাদেশে ফিরবে। আমি আবারও বলছি, আপনাদের মনে এখন আর শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা নিয়ে বিন্দু পরিমাণ 1%ও কোনো ধরনের কনফিউশন রাখবেন না, মনের মধ্যে কোনো প্রশ্ন আনবেন না। 100% ধরে নেন শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরছে। সো এখন আপনাদের একটাই কাজ, সেটা হচ্ছে আপনারা শক্তি সঞ্চয় করুন, সংগঠিত হন। কোনো গ্রুপিং থাকলে নিজেদের মধ্যে সকল গ্রুপিং মিটিয়ে ফেলুন এবং সকল গ্রুপিং মিটিয়ে ফেলে সকলে ঐক্যবদ্ধভাবে কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে রাজপথে নামবেন, মাঠে খেলবেন, সেদিকে এখন ফোকাস দেন। শেখ হাসিনা তো ক্লিয়ারলি টেলিগ্রাম বার্তায় বারবার বলছে খেলা মাঠে হবে। বিএনপি জামাত এনসিপি কে বারবার বলছে প্রস্তুত থাকুন। সো তারা যেভাবে প্রস্তুত থাকবে তেমনি করে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে রাজপথে প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। প্রস্তুতি ছাড়া মাঠে কোনো খেলা হয় না। আর সংগঠিত হওয়া ছাড়া, শক্তি সঞ্চয় করা ছাড়া এবং প্রস্তুতি ছাড়া রাজপথে যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা নামেন তাহলে কিন্তু রাজপথের খেলায় আমরা জয়লাভ করতে পারবো না। সো সকল প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে এবং রাজপথের খেলায় আমাদেরকে এই জামাত বিএনপি এনসিপি কে হারাতে হবে। হ্যাঁ, এটা সত্য, তাদের সাথে পুলিশ থাকবে, র্যাব থাকবে, বিজেপি থাকবে, আর্মি থাকবে, সকল কিছুই থাকবে। কিন্তু এটাও মাথায় রাখবেন, এখান থেকে 60 থেকে 70% প্রশাসনিক লোক যখন আপনারা রাজপথে শক্তি সামর্থ্য দেখাবেন তখন আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে। তাই ওইভাবে আওয়ামী লীগকে প্রস্তুতি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগে সারিয়ে ফেলতে হবে। তাই এখন আপনাদের মনে কোনো প্রশ্ন না রেখে মাথায় একটা জিনিসই রাখবেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরছে এবং শেখ হাসিনা ফিরার আগে আমরা রাজপথে সংগঠিত হয়ে নেমে রাজপথ দখল করব এবং আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের দাপটের সহিত ফিরিয়ে আনবো এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে সর্বকালের সেরা সংবর্ধনা দিব যখন তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সো এই বিষয়গুলো আমাদের মাথায় এখন ঘুরপাক খেতে হবে। আমাদের মাথায় কোনো ধরনের নেগেটিভ চিন্তা আনা যাবে না, কোনো ধরনের কনফিউশন আনা যাবে না। বিএনপি জামাত এনসিপি অনেক রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনাদেরকে কনফিউশন করার চেষ্টা করবে। তারা এমন ভাবে বক্তব্য দিবে, তারা বুঝাতে চেষ্টা করবে শেখ হাসিনা অসুস্থ, শেখ হাসিনা এখনো বেঁচে নেই, এর মাধ্যমে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে এবং শেখ হাসিনা ডিসেম্বরও বাংলাদেশে ফিরে আসবে না। তাদের এই সকল বক্তব্যকে আপনারা কোনোভাবে গুরুত্ব দিবেন না। আপনারা একটা জিনিসে ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগে নিজেদেরকে
সংগঠিত করতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে, রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে এবং শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবে ডিসেম্বরে সেটাও 100% শিওর। সে সকল বিষয় মাথায় রেখে আপনাদের এখন থেকে কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। এটা আমি কেন বারবার বলছি, আপনারা 7-8 দিন 10 দিন ঠিক থাকেন, কিছুদিন যাওয়ার পরে বিএনপি জামাতের এনসিপির কিছু প্রোপাগান্ডার কারণে আপনাদের মনে আরো অনেক প্রশ্নের জন্ম নেয় এবং অনেক ধরনের কনফিউশন জন্ম নেয়। তখন আপনারা উল্টাপাল্টা আবার প্রশ্ন করতে শুরু করেন এবং উল্টাপাল্টা কমেন্ট করতে শুরু করেন। আপনাদেরকে আমি বুঝাতে পারছি না, একটা জিনিস আপনারা ফোকাস দেন, মাথায় একটা জিনিস সেট করেন যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবে এবং তার আগে আমাদেরকে অনেক বেশি সংগঠিত হতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে এবং শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে আমাদের শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা দিতে হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। এই সকল বিষয়গুলো আপনারা মাথায় সেট করে ফেললে আর কোনো প্যারা নাই। কথা বুঝতে পেরেছেন? বিএনপি জামাত যা বক্তব্য দেখ না কেন, বালাস্টার ফুয়াদের মতো নেতারা টকশোতে গিয়ে যা প্রোপাগান্ডা ছড়াক না কেন, এগুলো 2 পয়সার দাম নেই। তারাও একটি রাজনৈতিক দল, তারাও অনেক রাজনৈতিক বক্তব্য দিবে, কিন্তু আমাদের নেতারা যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী কি বার্তা দিচ্ছে টেলিগ্রামে, সে সকল বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যা নির্দেশ দেয় সেটা মনোযোগ দিয়ে পালন করতে হবে। তাহলেই না বাংলাদেশ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে এবং শেখ হাসিনা ডিসেম্বরে রাজকীয় প্রত্যাবর্তন ঘটাতে পারবে বাংলাদেশে। এখন আমরা যদি চারিদিকের খবর শুনতে থাকি, আমরা একবার এক এক জিনিস মাথায় নিয়ে ঘুরপাক খাই, তাহলে আমরা নিজেরা সংগঠিত হতে পারবো না, শক্তিও সঞ্চয় করতে পারবো না এবং শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগে আমরা রাজপথে নেমে রাজপথ দখলও করতে পারবো না এবং শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরেও আসে তখন আমরা ওইরকম ভাবে প্রস্তুত হতে পারবো না রাজপথ যাতে আমরা নিয়ন্ত্রণ নিতে পারি। তাই আমি সবসময় কিছুদিন পর পর আপনাদেরকে এই সকল বিষয়গুলো আবার নলেজে দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি যে আপনারা যে সকল বিষয় নিয়ে কনফিউশন আছেন সেগুলো দূর করে এক সাইডে রাখুন। সে সকল বিষয়গুলো মাথায় আপনারা আনবানো না, আপনারা 2-3টা বিষয়ে ফোকাস দিবেন এবং শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে রাজকীয় সংবর্ধনা দিবেন সেদিকে আপনাদের মাথায় রেখে কাজ করা উচিত। আশা করছি এই ভিডিওর আলোচনার মধ্যে যে সকল বিষয়গুলো আমি আবারও আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি আবারও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি বার্তা দিতে চেয়েছি। আশা করছি আপনাদের মনের সকল প্রশ্নের এবং সকল কনফিউশনের জবাব এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে।